সিপিএম নেতা শতরূপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। শতরূপ, কি বলবেন? মোহাম্মদ সেলিম দলের অন্দরে সমালোচিত হয়েছেন, কিন্তু তারপরও বামফ্রন্টের নেতাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা হুমায়ুন কবিরের কথা হচ্ছে। তবে তিনি এও বলছেন, যদি আপনারা জোট করতে চান ওয়েলকাম, না করতে চাইলেও অসুবিধা নেই। 182টা আসনে তিনি একাই লড়ার ক্ষমতা রাখেন। প্রথম কথা হচ্ছে, মোহাম্মদ সেলিম তার দলের মধ্যে সমালোচিত হয়েছেন, এই তথ্যটা হুমায়ুন কবির কোথা পেয়েছেন বা অন্য কেউ কোথা থেকে পেয়েছেন আমরা জানি না। আমি মোহাম্মদ সেলিমের দল করি, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। এবং যারা এই ধরনের একটা গসিপ বলতে পারি বা একটা স্পেকুলেশন বাজারে আনতে চাইছে, যেটা মোহাম্মদ সেলিম পন্থী কিছু লোকজন এইটা বলেছে, অন্য অমুক পন্থী তমুক এই বলেছে, তাদের সিপিআইএম দলটা সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তারা এই কথাগুলো বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে, মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে কি বলেছেন না বলেছেন, ওই মিটিং এর আগে, মিটিং এর পরে ফোন করে হোক কি যাই হোক, মোহাম্মদ সেলিম কাকে কি বলেছেন তা আমরা মোহাম্মদ সেলিমের মুখ থেকে শুনতে অভ্যস্ত। এবং সেটা শুধুমাত্র আমরা যারা সিপিআইএম করি তারা নয়, বাংলা সংবাদ মাধ্যম দশকের পর দশক মোহাম্মদ সেলিমের কথা মোহাম্মদ সেলিমের মুখ থেকেই শুনে এসেছেন। তাই নতুন করে হুমায়ুন কবিরের মুখ থেকে মোহাম্মদ সেলিমের কথা শোনার কারোর কোনো প্রয়োজন হয়নি। হুমায়ুন কবির এই সময়কালের মধ্যে একটি কথাই বলেছেন পাবলিকলি, যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। উনি একদম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, বা আপনাদের এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন, একাধিকবার এই সময়কালের মধ্যে বলেছেন যে লোকসভা ভোটের আগে 30% 70% ক্ষমতা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছিলাম হিন্দু মুসলমান ভাগাভাগি করার জন্য, উনি বলেছেন। এবং এই কথাটা বলার পরে তৃণমূলের পক্ষ থেকে কথাটাকে অস্বীকার করার মূলত পর্যন্ত কারো হয়নি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দূরের কথা। আমরা জানতে চাই হুমায়ুন কবিরের এই কথাটা সত্যি কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় হয় দায় স্বীকার করুন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। তার বাইরে হুমায়ুন কবির আর কি বললেন না বললেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। শতরূপ, ধন্যবাদ। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, আপনি শুনলেন হুমায়ুন কবির কি দাবি করছেন। একসময় তৃণমূল শীর্ষ নেতৃত্ব পর্যন্ত যাকে বেঈমান বলেছেন, আজকে তাকে প্রশাসনের তরফ থেকে এবং দলের তরফ থেকে মুর্শিদাবাদে একটা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, এই সমস্ত ফালতু কথা, এই নিজের ভ্যালু বাড়ানোর কথার কোনো মূল্য নেই। কে ওর সাথে যোগাযোগ করতে যাবে? যার নিজের কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই, যে 6বার না 7বার পার্টি পাল্টেছে, আয়ারাম গয়ারামের রেকর্ড পর্যন্ত ভেঙে দিয়েছে, তাকে কে আসন সমঝোতার কথা বলবে? যে এক সময় কংগ্রেস, তারপরে তৃণমূল, তারপরে গেল বিজেপি, তারপরে আবার কংগ্রেস, তারপরে আবার তৃণমূল, এতবার যে পার্টি পাল্টেছে, তার যদি নিজের বেস থাকতো সে তো সব রাজনৈতিক দলের হয়ে ভোটে জিততে পেরেছে। নির্দলেও সম্ভবত একবার দাঁড়িয়েছিল, জিততে পেরেছে। ওকে একটা আসনও জেতানোর ক্ষমতা নেই মুর্শিদাবাদে। আমি বলছি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে চ্যালেঞ্জ রইলো, একটা আসন অন্তত জিতে দেখা। একটা আসন যার জেতার মুরদ নেই, তার সাথে তৃণমূল নাকি লোকের মারফত যোগাযোগ করবে? আমাদের খেয়ে দেয়ে কাজকর্ম নেই, আমরা লোকের সাথে যোগাযোগ করতে যাবো, ওর মতো লোকের সাথে? আর ওর সাথে যদি আমাদের যোগাযোগ করারই হতো, তাহলে ওকে ও যে দল গঠন করলো, দল থেকে বেরোলো, ওকে দল থেকে শাস্তি দেওয়া হলো, এই ব্যাপারগুলো কি করা হতো? মানে এই সমস্ত কথা বলে নিজের ভ্যালু বাড়াতে চাইছেন। ওনার ভ্যালু বাংলার মানুষ কেন, মুর্শিদাবাদের মানুষের কাছেও নেই। বরং উনি যে কেন্দ্রের বিধায়ক ভরতপুর, সেই কেন্দ্রের মানুষের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করুন, সাধারণ মানুষ ওনাকে গালি দেন। দেবাংশু, ধন্যবাদ। গত কয়েক মাস ধরে সংবাদ শিরোনামে এসেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার হুমায়ুনকে নাকি আসন সমঝোতার বার্তা দিচ্ছে তৃণমূল শিবির। প্রশাসন এবং তৃণমূলের দালালদের মাধ্যমে এই বার্তা এসেছে বলে দাবি করেছেন হুমায়ুন কবির নিজে। হুমায়ুন কবির দাবি করছেন যে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের দালালদের মাধ্যমে নাকি তাকে বার্তা দেওয়া হচ্ছে যাতে আসন সমঝোতা তিনি করেন। একসময় তৃণমূল কংগ্রেস তাকে যথেষ্ট অপমান করেছে, তৃণমূলকে হঠাতেই তার দলের জন্ম হয়েছে, এখন অনেকেই নাকি তাকে আসন সমঝোতার প্রস্তাব দিচ্ছে, এমনটাই দাবি করেছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক এবং জেইউপির চেয়ারম্যান। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন গা। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, শুধু সরকারি কোষাগার থেকে মন্দির করা, তারপরে এই যে শুধু বাজেট হলো, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, তাতে কোনো কর্মসংস্থান নেই। নির্বাচন আসতে দিন এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে।
এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের ওপরে এবার নজর নির্বাচন কমিশনের। এদের কাছে রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার তারা ভোট দিয়েছেন বাংলাদেশেও। পাওয়া গিয়েছে স্লিপ, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের সুপার চেকিং এই তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায় এ আমাদের রাজ্যেই সম্ভব, এগিয়ে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ মামলা করার সদিচ্ছা নিয়ে যখন প্রশ্ন তুলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তখন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে খাটো করে দেখতে রাজি নন। ভালোই তো, তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন বটে, কিন্তু শুনানি শেষ হওয়ার মাত্র দিন তিনেক আগে কেন তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, দিল্লিওয়ালারা যা করছে, অসভ্যতা করছে, অসভ্যতা করছে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পরিবর্তে ভোটার তালিকায় নাম কেটে দিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সেই অনুযায়ী ভোটার তালিকা করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছি। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু আর মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে? তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির, এগুলো সব আরএসএস ওয়ালারা ঠিক করে। পাল্টা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, ঝাঁপিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মামলা করেছেন বলেই আজকে এত বড় বড় পরিবর্তন হচ্ছে, না হলে তো রোলার চালিয়ে দিচ্ছিল আর সবটাই বিজেপির হাতে তুলে দিতে চেয়েছিল নির্বাচন কমিশন। যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রোলার চালাতে, ওরা ভেবেছিল যে এটাকেও রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। গত বুধবারের পর সর্বোচ্চ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার আজকে শুনানি রয়েছে। দুপুর 2টোয় আজকে সর্বোচ্চ আদালতে এই শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত বুধবার যেখানে সশরীরে দেখা গিয়েছিল শুনানিতে উপস্থিত থাকতে, আজকে সশরীরে নন, তিনি ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, গত বুধবার যে শুনানি হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছিলেন, সেখানে তিনি বারবার পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, পশ্চিমবঙ্গকে বুলডোজ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগে যেমন সরব হয়েছিলেন, তার পাশাপাশি মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে তার অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় যে বাংলা জানা অফিসার, সেই অফিসার যাতে নিয়োগ করে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য সরকারের কি পদক্ষেপ? আজ তো দুপুর 2টোয় শুনানি। দেখো, একদমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল অভিযোগ ছিল, সেখানে তিনি বলেছিলেন এই যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে, এই মাইক্রো অবজারভারদের নিয়োগটা জাতীয় নির্বাচন কমিশন কার্যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন, এবং তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন যে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেইখান থেকে এই মাইক্রো অবজারভারদের নিয়ে এসে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে, এবং এই মাইক্রো অবজারভারদের যে মূল কাজ সেটা হলো ভোটার তালিকা থেকে যারা বৈধ ভোটার রয়েছেন সেই ভোটারদের নাম বাদ দেওয়া, সেটাই কিন্তু এই মাইক্রো অবজারভারদের মূল কাজ বলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বলেছিলেন যে বিএলও, এইআরও এবং ইআরওদের হাত থেকে প্লাস ডিইওদের হাত থেকে এই ক্ষমতা, অর্থাৎ নাম যোগ করার বা নাম বাদ দেওয়ার এই ক্ষমতা কেড়ে নিয়ে সমস্ত ক্ষমতাটাই এই মাইক্রো অবজারভারদের দেওয়া হচ্ছে, এবং এই মাইক্রো অবজারভাররা তারা কার্যত নির্বাচন কমিশনের দপ্তরে বসে তারা শুধুমাত্র এই নাম বাদ দেওয়ার কাজটাই করছেন, নাম সংযোজন করার কোনো কাজ কিন্তু এই মাইক্রো অবজারভাররা করছেন না। ফলে এখানে কিন্তু নির্বাচন কমিশনের পাল্টা বক্তব্য ছিল, তারা রাজ্য সরকারের কাছে ক্লাস 2 অফিসার চেয়েছিলেন, কিন্তু মাত্র 80 জন সেই ধরনের অফিসারকে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, এবং সেই কারণেই
তারা বাধ্য হয়েছেন মাইক্রো অবজারভারদের নিয়োগ করার জন্য। এবং এরপরেই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তার মানে সম্ভবত এই ক্লাস 2 অফিসার পর্যাপ্ত পরিমাণে পেলে সেক্ষেত্রে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করার কোনো রকম প্রয়োজন হতো না। এবং সেই জন্যই সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকে পরবর্তী শুনানির দিন অর্থাৎ আজকের মধ্যে এই পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 অফিসারের যে লিস্ট রয়েছে সেই লিস্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করার জন্য, এবং তারপরে এটা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট খতিয়ে দেখে পরবর্তী পর্যায়ের যে উপযুক্ত নির্দেশ রয়েছে সেই নির্দেশ দেবে। অর্থাৎ বুঝতে পারছো যে এই পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 অফিসার দেওয়া সম্ভব হলে সেক্ষেত্রে যে অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেই অভিযোগ হয়তো আর উঠবে না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছিল। এরপর তুমি জানো যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরেকটা যে মূল অভিযোগ করা হয়েছিল যে সামান্য যে ভুল রয়েছে নামের ক্ষেত্রে, সেখানে পদবীর যে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনের কারণেও নাম বাদ দেওয়া হচ্ছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি, তার পাশাপাশি মুখার্জি, এই ধরনের ছোট ছোট যে ভুলগুলো রয়েছে বা যে পরিবর্তনগুলো রয়েছে বলা ভালো, সেই পরিবর্তনের কারণে এই নাম বাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে মেয়েদের বিয়ের পরে নাম যখন পরিবর্তন হয়, সেই পদবি যখন পরিবর্তন হয়, সেই পদবি পরিবর্তনের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। ফলে এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে সেখানে বাংলা জানা অফিসার যারা রয়েছেন, যারা এখানকার এই ধরনের পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত, সেই আধিকারিকদের নির্বাচন কমিশনে নিয়োগ করতে পারলে তাহলে হয়তো এই সংশোধনের কাজটা অনেক সহজ হবে এবং এই যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের সংখ্যা কমবে। তার পাশাপাশি লজিক্যাল যে ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছিল সেইটাও হয়তো অনেকটা কমবে, এইটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছিল। ফলে যার ভিত্তিতে আজকে শুনানিটা শুরু হবে দুপুর 2টার সময়, এবং সেইটা শুরু হলে পরবর্তী যে সওয়াল জবাব রয়েছে সেটা কিন্তু এগোবে। কুসুমিতা, একেবারে সৌভিক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।